শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। মোটো ব্লগিং এটা আমার প্রথম ভিডিও, চেষ্টা করছি মোটো ব্লগ করার। আপনারা জানেন ইতিমধ্যেই আমার ইউটিউব চ্যানেল শঙ্কু 01-এ বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও ছিল। তো ব্লগ ভিডিওর পাশাপাশি একটু নতুনত্ব আনার চেষ্টা করছি, যেহেতু আমি সর্বদা ঢাকার রাস্তায় ঘোরাফেরা করি। তো ভাবলাম নতুন কিছু করা যায় কিনা, সেই চেষ্টার আঙ্গিকেই নতুন কিছু করার চেষ্টা করছি। আপনাদের ভালোবাসা পেলে হয়তো আরও বেশি দূর এগিয়ে যেতে পারবো। তো এটা আমার ফার্স্ট ভিডিও, কীরকম লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর থেকে প্রতিনিয়ত আপনাদেরকে নিত্য নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। তো আমি এই মুহূর্তে গাজীপুরের মালিকের বাড়ি থেকে বাইপাসের দিকে যাচ্ছি। এখান থেকে ইউটার্ন নিয়ে তারপর ঢাকার দিকে রওনা দেব। তো আমার পাশে দেখতে পাচ্ছেন বিআরটির টার্মিনালগুলো এলোমেলোভাবে পড়ে আছে। দীর্ঘ 12 বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত আলোর মুখ দেখতে পারিনি। গাজীপুরবাসীর দুর্ভোগ কবে যে লাঘব হবে এখনও বলা যাচ্ছে না। তো এই মুহূর্তে আমি রয়েছি বাইপাসের যে ফ্লাইওভার, অর্থাৎ বাইপাসে একটি সিগন্যাল রয়েছে অনেক বড়। তো এই সিগন্যালটাকে ডাইরেক্ট সরাসরি করে দেওয়ার জন্য এই ফ্লাইওভারটি নির্মাণ করা হয়েছে। আমি ইউটার্ন নিচ্ছি, একটু শর্টকাটে নিচ্ছি, যদিও সেটা ঠিক হয়নি, তবে দেখে শুনে অনেকেই নেয়, তেমন কোনো সমস্যা হয় না। আর যদি আমি ভালোভাবে ইউটার্ন নিতে যাই তাহলে আমাকে গাজীপুর চৌরাস্তা যেতে হবে, এখান থেকে প্রায় 2 থেকে 3 কিলো। তো এখানে অনেকেই শর্টকাটে ইউটার্ন নিয়ে নেয়, বড় একটি গ্যাপ আছে, বিশেষ করে মোটরসাইকেল গাড়িগুলো ইউটার্ন নিতে পারে না, গাড়িগুলো সরাসরি চৌরাস্তা থেকে নিতে হয়। আর বাইপাস থেকে যদি ইউটার্ন নিতে হয় ব্রিজের নিচে বামে যেতে হয় অনেক দূরে, তারপর আবার ঘুরে আসতে হয়, মোটামুটি সময় সাপেক্ষ। যেহেতু আমাদের অফিস টাইম মেনটেন করতে হয়, সেক্ষেত্রে একটু সময় সেভ করার জন্য মূলত এই শর্টকাট পদ্ধতিগুলো অবলম্বন করা। তবে অবশ্যই আমার মতো যারা এভাবে ইউটার্ন নেবেন সতর্কতার সাথে নেবেন, কারণ ফ্লাইওভারে দ্রুতগতির গাড়ি থাকে, যে কোনো মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। যাই হোক, চলতে চলতে আপনাদেরকে ভিন্ন কিছু দেখানোর চেষ্টা করব। এটা আমার প্রথম ভিডিও, ইতিমধ্যেই আপনাদেরকে বলে দিয়েছি। এখন রয়েছে গাজীপুরের সাইনবোর্ড এলাকায়। তো নিত্য নতুন রাস্তা বানানোর পরেও এখনো পর্যন্ত কিন্তু যানজটের ওইভাবে ভালো কিছু দেখা যায়নি। যানজট প্রতিনিয়ত লেগেই থাকে। যে পরিমাণে রাস্তা তৈরি করা হয়েছে, বিশাল বড় রাস্তা, সেই তুলনায় গাড়ির চাপও কিন্তু বেড়ে গেছে। আর নতুন একটি ভোগান্তি নাম আপনারা জানেন, গাজীপুরে নয়, এটি সারা বাংলাদেশেই। অটোর জন্য মূলত রাস্তায় নতুন করে যানজট সৃষ্টি হয়েছে। অটোগুলো এত পরিমাণে বেড়ে গিয়েছে যে বিশেষ করে আন্দোলনের পরে এগুলাকে কোনোভাবেই থামানো যাচ্ছে না, তারা কোনো কিছুই মানে না। তাদের বেপরোয়া চলাচলের কারণেই যেখানে সেখানে ইউটার্ন, সব কিছুর জন্যই মূলত এই যানজটের দায়ী। অন্যথায় অফিস টাইমে আমি আন্দোলনের আগেও দেখেছি গাজীপুরের থেকে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত মাত্র 25 থেকে 30 মিনিটে আসা যেত, কিন্তু আন্দোলনের পরে এয়ারপোর্ট পর্যন্ত আসতেই গাজীপুরের বাইপাস থেকে মোটামুটি 1 ঘন্টা 1 ঘন্টা লেগে যায় মোটর সাইকেলে। আর গাড়ির হিসাব বাদ, গাড়ি দিয়ে আপনাকে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টার সময় নিয়ে বের হতে হবে। এ হচ্ছে গাজীপুরের রাস্তার অবস্থা। তো আমি এই মুহূর্তে গাজীপুরের কলেজ গেট থেকে যেই ফ্লাইওভারটি একদম উত্তরা বিএনএস সেন্টারে গিয়েছে, সেই ফ্লাইওভারে উঠছি। এই ফ্লাইওভারটা হওয়ার কারণে মোটামুটি মানুষের একটু সহজ হয়েছে। এই ফ্লাইওভারের দৈর্ঘ্য প্রায় 5.5 কিলো, গাজীপুরের কলেজ গেট থেকে উত্তরা বিএনএস সেন্টার পর্যন্ত এটুকু আপাতত উদ্বোধন করা হয়েছে। তাছাড়া ফাঁকে ফাঁকে বিভিন্ন সিগনালে অনেকগুলো ফ্লাইওভার তৈরি করা হয়েছে, কোনোগুলো উদ্বোধন হয়েছে, কোনোগুলো এখনও হয়নি। এই জন্যই এখনও কাজ শেষ হয়নি। আপনারা জানেন ইতিমধ্যেই কিছু বাস, বিআরটিএ বাস ট্রায়াল দেওয়ার জন্য আপাতত খুলে দিয়েছে, খুবই কম, মাত্র 5টা, গাজীপুরের শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত। তো মানুষের যে পরিমাণ চাপ, প্রতিদিন মানুষ যে পরিমাণ অফিসে যায় লোকাল বাসে করে, সেই তুলনায় এই বাস কিন্তু আজ পর্যন্ত আমার চোখেও পড়েনি। তো আপনারা জানেন বিআরটিএ রাস্তার জন্য বিশেষ কিছু বাস বাহির থেকে কেনার কথা, যদিও এখন পর্যন্ত সেই বাসগুলো কেনা হয়নি এই জন্যই, কারণ রাস্তার নির্মাণ কাজ এখনও পর্যন্ত শেষ হয়নি। মোটামুটি ফ্লাইওভারগুলোই খুলে দেওয়া হয়েছে, আর এই ফ্লাইওভারগুলো খুলে দেওয়ার কারণে কিছুটা সহজ হয়েছে। তবে পুরোপুরি সুফল পেতে হলে অবশ্যই অপেক্ষা করতে হবে। তো আমি এই মুহূর্তে রয়েছি টঙ্গী ইজতেমা মাঠের সোজা যে ফ্লাইওভার, অর্থাৎ টঙ্গী স্টেশনের উপরে। তো আমি আগেই বলেছিলাম যে এই ফ্লাইওভারটির দৈর্ঘ্য প্রায় 5.5 কিলোমিটার। এই ফ্লাইওভারটি হচ্ছে গাজীপুরের বিআরটিএর সবচাইতে বড়
ফ্লাইওভার। তো এরকম আরও বড় ফ্লাইওভার রয়েছে, সেটি হচ্ছে গাজীপুর চৌরাস্তা বিভিন্ন দিকে বাইপাস করে দিয়েছে, যাতে চৌরাস্তায় যারা অনেকেই যেতে চায় না, সরাসরি যেতে চায়, যেমন ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর বিভিন্ন জায়গায় যেতে চায়, ওনারা সরাসরি ফ্লাইওভার দিয়ে পার হয়ে যেতে পারবে, চৌরাস্তার যানজট ওনাদেরকে পেতে হবে না। তো আমি এই মুহূর্তে রয়েছি হাউস বিল্ডিংয়ের সোজা ফ্লাইওভারে, একটু পরে আমি নিচে নামবো। এই মুহূর্তে ব্রিজের ঢালে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিলগুলো দুপাশে, এই গ্রিলগুলো দিয়ে মাঝখানের রাস্তাটাকে আটকে দেওয়া হয়েছে, অর্থাৎ ওই রাস্তা দিয়ে বিআরটিএ বাসগুলো যাবে, বিশেষায়িত যে বাসগুলো রয়েছে। তো গ্রিল দিয়ে আস্তে আস্তে আটকানো হচ্ছে, এখনও পুরোপুরি আটকানো যায়নি। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন উত্তরা জসীমউদ্দিন থেকে বিএনএড সেন্টার পর্যন্ত এইটুকুই আপাতত আটকিয়ে দিয়েছে গ্রিল দিয়ে, আর ওইদিকে আস্তে আস্তে কাজ চলতেছে। যদিও কাজের গতি একেবারেই স্লো, আন্দোলনের আগে যদিও কাজের কিছুটা অগ্রগতি ছিল, সেটা একেবারেই তুবড়ে পড়ে গিয়েছে আন্দোলনের পরে। এখন আস্তে আস্তে কাজ হচ্ছে আর কি, সেটা একেবারেই নামমাত্র, হচ্ছে না বললেই চলে। তো আমি প্রায় এয়ারপোর্টের কাছাকাছি। এখন আমি জসীমউদ্দিনের যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভার থেকে নিচের দিকে নামছি। আমার সামনে যে ফুটওভার ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ফুটওভার ব্রিজটা কিন্তু একটু বিশেষভাবে তৈরি করা হয়েছে। বিশেষভাবে বলছি এই জন্যই, আমরা সাধারণত দেখে থাকি ঢাকা শহরে যে ফুটওভার ব্রিজগুলো সিঁড়ি থাকে, বা অনেকগুলোতে এখন চলন্ত সিঁড়িও লাগানো হয়েছে, আর যেগুলোতে সিঁড়ি থাকে এগুলো মোটামুটি খাড়া হয়ে থাকে, মানুষ তেমন একটা উঠতে চায় না। আর এই ফুটওভার ব্রিজটা কিন্তু মানে কি বলবো, অনেক সময় দেখা যায় হাসপাতালে যে রুগীদেরকে ট্রলি দিয়ে উঠানো হয়, সিঁড়িগুলা আঁকা বাঁকা করে একদম সমান তালে উঠানো হয়েছে, সেম এরকম করে এই ফুটওভার ব্রিজটা বানানো হয়েছে, যাতে মানুষ খুব স্বাচ্ছন্দ্যে উঠতে পারে, যাতে তেমন কোনো কষ্ট না হয়। তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি এয়ারপোর্টের যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভার থেকে নিচের দিকে নামছি। সামনে কাওলা, তারপরে হচ্ছে খিলক্ষেত। তো আজকে একটু ফাঁকা, কারণ আজকে শনিবার। এই জায়গাটায় বিশেষ করে প্রতিদিন যানজট লেগেই থাকে। এর কারণ হচ্ছে আমার ঠিক বাম পাশেই মেট্রো রেলের কাজ চলছে। আপনারা জানেন যে পাতাল মেট্রো রেল হবে এয়ারপোর্ট থেকে, শুধু এয়ারপোর্ট না, এটা প্রগতি সরণি হয়ে বিভিন্ন জায়গায় যাবে, যেমন নতুন বাজার বা পূর্বাচল এক্সপ্রেস হয়ে ওইদিকে যাবে। তো পাতাল রেলের কাজ চলার কারণে দেখতে পাচ্ছেন আমার হাতের ঠিক বাম পাশে রাস্তাগুলো কোনো রকম ঠিক করা হয়েছে, এখনও পুরোপুরি ঠিক করা হয়নি। এইদিকে কিছুদিন আগেও মেট্রো রেলের ইলেকট্রিকের যে কাজ সেটা করেছে, যার কারণে প্রতিদিন যানজট লেগেই থাকতো। তো কাজটা প্রায় শেষ, যার কারণে আপাতত যানজট নেই, তারপরেও প্রতিদিন টুকটাক জাম লেগেই থাকে। তো যানজটের কারণ মূলত বাসগুলো এলোমেলো দাঁড়ানোর কারণেই, এই জন্য হয়তো যানজট একটু বেশি হয়। আর বাসগুলো যদি একটু শৃঙ্খলাভাবে চলাফেরা করে, একটু সাইড করে যাত্রী ওঠানামা করে, তাহলে কিন্তু আর তেমন কোনো সমস্যা হয় না। এখন যে রাস্তায় আছি, খিলক্ষেতের রাস্তা, এয়ারপোর্ট থেকে বনানী পর্যন্ত খুব সুন্দর একটি রাস্তা, খুবই প্রশস্ত একটি রাস্তা। এই রাস্তায় তেমন কোনো যানজট দেখা যায় না, কিন্তু মাঝে মধ্যে কোনো না কোনো কারণে যানজট লাগে। তো এই রাস্তার বিশেষত হচ্ছে রাস্তার দুই পাশে খুব সুন্দর সুন্দর গাছ, দামি দামি গাছ, যে গাছগুলো বাহির থেকে আনা হয়েছে। শুনেছি অনেক দামি দামি গাছ, এমনও গাছ রয়েছে যেগুলোর দাম প্রায় লাখ টাকা। বনসাই গাছের নাম অনেকেই শুনেছেন, গাছগুলো দেখতে খুবই সুন্দর। তো কথা বলতে বলতে আমি এখন খিলক্ষেত ফ্লাইওভারে চলে এসেছি। এই ফ্লাইওভারটি আমার হাতের বাম পাশে, একটু সামনে গেলে বাম পাশে 300 ফিট চলে গেছে, একটা সোজা চলে গেছে কুড়িল বিশ্ব রোড। তো কুড়িল বিশ্ব রোডের ফ্লাইওভার সম্বন্ধে আপনারা জানেন, এলোমেলো অনেকগুলো ফ্লাইওভার আছে, এখানে যারা প্রথম আসে হারিয়ে যাবার মতো অবস্থা। তো এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ যানজট, একদম খিলক্ষেত থেকে যমুনা ফিউচার পার্ক পর্যন্ত। এই যানজটের কারণেও সেম, মেট্রো রেলের ইলেকট্রিকের কাজ চলতেছে, যার কারণে এই জ্যাম। দেখেন খিলক্ষেত থেকে একদম কুড়িল বিশ্ব রোড, যমুনা ফিউচার পার্ক, নদ্দা পর্যন্ত এই জ্যামটা চলে গিয়েছে। তো বাইকের সুবিধা একটাই, দেখতেই পাচ্ছেন গাড়ির ফাঁক দিয়ে মাত্র 2 হাত জায়গা দিয়ে চলে যাচ্ছি। বাসে করে আসলে কিন্তু, যারা বাসে করে আসছেন বা প্রতিদিন যাতায়াত করেন, ওনারা কিন্তু এই ভোগান্তিটা পোহাতে হয় প্রতিদিনই। এই যানজটের ভোগান্তি যে কী চরম, কী কষ্টের, সেটা যারা লোকাল বাস চড়েন ঢাকা শহরে, তারা একমাত্র বুঝবেন। এছাড়া আসলে বোঝানোর মতো কোনো ভাষা নেই। আমি কিছুদিন আগেও লোকাল বাসে যাতায়াত করেছি, কারণ আপনারা জানেন বাইক অ্যাক্সিডেন্টে আমার বাম হাতে ফ্র্যাকচার হয়, যার কারণে প্রায় 3 মাস 19 দিন আমি বাইক রাইড করতে পারি নাই, হাতে ব্যথার কারণে বা আমার হাতের হাড়টা জোড়া না লাগার কারণে। কিন্তু ইদানিং আবার বাইক রাইড শুরু করেছি, হাত অনেকটাই সুস্থ, যার কারণে আবার শুরু করেছি। তবে যতদিন লোকাল বাসে চড়েছি খুবই অস্বস্তিতে ছিলাম।
কী যে একটা অবস্থা, যানজটে গাজীপুর থেকে নর্মালি বাইকে 1 ঘন্টায় আসা যায়, কিন্তু বাসে আসতে হলে আপনাকে 2 থেকে 2.5 ঘন্টা সময় নিয়ে বের হতে হবে। তো প্রতিদিন আমার 4 থেকে 5 ঘন্টা শুধু রাস্তায় চলে যেত, মানে খুবই কষ্ট হতো। আর বাইকে আসলে মোটামুটি আসা যাওয়া 2 ঘন্টাই হয়ে যায়। তো আমি এই মুহূর্তে কুড়িল বিশ্ব রোড নামার জন্য প্রস্তুতি নিচ্ছি। দেখতে পাচ্ছেন চারদিকে যানজট। আমি বাম পাশে যেতে চাইছিলাম, 300 ফিটের রাস্তাটা আজকে বন্ধ। আজকে ঢাকা ম্যারাথন নামে একটা অনুষ্ঠান হবে সেনাবাহিনীদের পক্ষ থেকে। তো ঢাকা ম্যারাথনের কারণে আজকে ওই বাম পাশের 300 ফিট এক্সপ্রেসওয়ে রাস্তাটা বন্ধ করে রাখা হয়েছে, যার কারণে যানজট আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে। তো এই চারটা মোটামুটি ফাঁকা আছে। তো আমি সোজা যমুনা ফিউচার পার্কের দিকে যাব না, আর একটি রাস্তা আছে হাতের বাম পাশ দিয়ে, নর্থ সাউথ ইউনিভার্সিটির নাম আপনারা শুনেছেন। আমি অলরেডি বাম পাশে ঢুকছি। তো নর্থ সাউথ ইউনিভার্সিটির পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে। আমি যাব হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকায়। দেখতে পাচ্ছেন মেইন রোডে যানজটের কারণে মহল্লার রাস্তায় কিন্তু যানজটের তৈরি হয়েছে। যখন মেইন রোডে যানজট হয় স্বাভাবিক মহল্লার রাস্তায় দিয়ে মানুষ ঢোকে তাড়াতাড়ি যাওয়ার জন্য, কিন্তু মহল্লার রাস্তায় কিন্তু ইচ্ছে করলে তাড়াতাড়ি যাওয়া যায় না। মেইন রোডে একটু পরপর সিগন্যাল ছাড়ে, কোনো সমস্যা হয় না, কিন্তু যখনই মহল্লার রাস্তায় ঢুকবেন দেখবেন আপনি আটকে যাবেন। তবে সেক্ষেত্রে যদি বাইক হয় অবশ্যই আপনি কষ্ট করে যেতে পারবেন। তো মহল্লার রাস্তা সাধারণত রিক্সা থাকে, এগুলোর কারণে আরও যানজট বেশি হয়ে যায়। তো আমি এই মুহূর্তে রয়েছি নর্থ সাউথ ইউনিভার্সিটির 8 নাম্বার গেটে। দেখতে পাচ্ছেন আমার হাতের ডানে নর্থ সাউথ ইউনিভার্সিটি, বাংলাদেশের অন্যতম ইউনিভার্সিটি, খুবই সুন্দর একটি ইউনিভার্সিটি এবং নামি দামি। তো আমি বসুন্ধরা আবাসিক এলাকায় যাচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি রাস্তা। এই মুহূর্তে রয়েছে নর্থ সাউথের সিগন্যালে, আর সিগন্যাল পার হয়ে হাতের ডানে চলে যাব এখন। তো বাংলাদেশের অন্যতম আবাসিক এলাকা হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা। খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ, কোনো ঝামেলা নেই, কোনো যানজট নেই। তো আমি প্রায় আমার অফিসের কাছাকাছি চলে এসেছি, আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো, আমার অফিস পর্যন্ত যাব, আপনারা দেখতে থাকুন। তো আপনারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছেন বা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আমি আমার অফিসে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ, বাংলাদেশের সবচাইতে বড়, বাংলাদেশের না শুধু এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় মিডিয়া গ্রুপ। তো দেখতে দেখতে চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কালের কণ্ঠ সাইনবোর্ড দেখা যাচ্ছে। তো যারা আমাকে সবসময় সাপোর্ট দিয়ে এসেছেন অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমার নতুন মোটো ব্লগ ভিডিওতেও পুরোনো দিনের মতোই সাপোর্ট দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।